একই ঘোষণা দিল সেনাপ্রধান ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের কপাল পুড়ল। এইদিকে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। তাদের কপালে সেই বাস বা দুশ্চিন্তার যে ঘটনাটা, সেটা কিন্তু ভাই স্পষ্টভাবে বর্তমান দেখা যাচ্ছে। তার মানে কি বাংলাদেশে কি ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে? বর্তমান বিএনপি আপনার চাচ্ছে দ্রুত নির্বাচন, সেনা প্রধান তারাও চাচ্ছে দ্রুত নির্বাচন। গণঅভ্যুত্থানের যেই প্রতিশ্রুতি রক্ষায় উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন, সেই দায়িত্ব সম্পন্ন করেই যাতে উনি সিদ্ধান্ত নেন যে কোনো বিষয়ে। জুলাইয়ের আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র ৮-১০ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি। আপনারা ক্ষমতায় গেলে কিসের সংস্কার করবেন? এখন তারা পোস্ত দূরের কথা, রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক ১০০ লোক পায় না। এই যে তোমাদের সাথে ১০০ লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। ডক্টর সরে যাওয়ার পর কে উপদেষ্টা চেয়ারে বসবে সেটা অনেক আগে থেকে রেডি হয়ে আছে। কেন রেডি হয়ে আছে বলছি, আপনাদেরকে ক্লিয়ারলি বললে বুঝবেন। দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে কোথায় কি হচ্ছে, কোথায় কি কর্মকাণ্ড হচ্ছে, সম্মানিত দর্শক সমস্ত কিছু মিলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওতে আপনারা সমস্ত চাঞ্চল্যকর তথ্য পাবেন। ডক্টর ইউনূস এবং সমন্বয়করা কত বড় বিপদের মুখে পড়তে চলেছে, আর শেখ হাসিনা কেন আবারও ক্ষমতায় ফিরতে পারে। দর্শক বেশি কথা বাড়াতে চাচ্ছি না, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত রয়েছে। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, ১৯ জন উপদেষ্টার একসাথে আপনার একটা বৈঠক হয় আজকে। বৈঠকটা কেন্দ্র করে আপনার গতকালকে যেই ইউনূসের পদত্যাগের দাবির যে বা পদত্যাগ তিনি করতেছে, এই যে গুঞ্জনটা, এটা নিয়ে আমরা অনেকেই ভাবছিলাম যে এই বৈঠকে ডক্টর ইউনূস তিনি তার শেষ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি তিনি আজকে নিয়ে ফেলবে। হ্যাঁ, তিনি আজকে সেই সিদ্ধান্তটি গ্রহণ করেছে, কিন্তু কি সেই সিদ্ধান্ত, এটাই আমি আপনাদেরকে জানাবো। তার আগে বলেনি যে এই ১৯ জন আপনার উপদেষ্টা এই বৈঠকে ছিল এবং আদার্স আরো অনেকেই ছিল, সেনাবাহিনীর পক্ষে থেকেও আরো অনেকেই ছিল। তবে ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করতেছে না, এটা নিশ্চিত। এবং এর সাথে আপনার ডক্টর ইউনূস তিনি বলেন যে আমার যে লক্ষ্য কিংবা আমরা যে লক্ষ্য নিয়ে আপনার তারা যে চেয়ারটিতে বসছে, সেই লক্ষ্যটি তারা বাস্তবায়নে রূপান্তরিত করবে। তার সাথে তারা আরো বলে যে সাংবাদিক সম্মেলনে তারা যখন নাকি ওইখান থেকে একে একে সবাই বের হয়ে আসে, যখন নাকি জিজ্ঞাসা করা হয় যে ডক্টর ইউনূস গতকালকে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি যখন নাকি বলে যে ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করবেন, এই বিষয়ে কেউ কোনো কথা বলে না। তবে আরো একটি আপনার রহস্যকর ঘটনা, সেটি হচ্ছে যখন নাকি সাংবাদিক ভাইয়েরা এই মিটিংকে কেন্দ্র করে যখন নাকি বৈঠকটা শেষ হয়, বৈঠক শেষ হওয়াকালীন আপনার সাংবাদিক ভাইয়েরা ১৯ জন উপদেষ্টাকে একে একে সবাইকে জিজ্ঞাসা করা হয়, কেউ কোনো কথা বলে নাই। সবার মুখ মনে হয় যে আপনার ঠাটা পড়ছে। এটা কিন্তু আসলে চিন্তার বিষয়, কিংবা জানি না আসলে কি হতে যাচ্ছে। কিন্তু কেন তাদের মুখে তালা আর তাদের চেহারাতেও আপনার এতটাই দুশ্চিন্তা দেখা গেছে যে আপনার ১ বছরে এই ধরনের দুশ্চিন্তার ভিতরে তারা এর আগে তাদের চেহারাতে কিন্তু দেখা যায় না। ৫ই আগস্টের পর থেকে তাদের চেহারার ভিতরে এই দুশ্চিন্তা কিন্তু দেখা যায় নাই। আসলে এই দুশ্চিন্তার কারণ কি? কেন কোনো উপদেষ্টা আপনার সাংবাদিকদের সামনে তাদের মুখ খুললো না এই বৈঠককে কেন্দ্র করে? ডক্টর ইউনূসই বা কি এমন আপনার এই সিক্রেট যে বৈঠকটা, এই বৈঠকে কি এমন দিক নির্দেশনা দিছে, কিংবা ডক্টর ইউনূসই কি এমন আসলে জনগণের জন্য সামনে স্টেপ নিতে যাচ্ছে, কিংবা তিনি আসলে আর কতদিন থাকবে, তিনি কি এই ধরনের টাইমলাইন কি তিনি বেঁধে দিলেন কিনা, এটাও কিন্তু চিন্তার বিষয়। কারণ যেহেতু কোনো উপদেষ্টা তাদের মুখ জবানি টোটালি বন্ধ হয়ে যায়, এই ১৯ জন উপদেষ্টা আসিফ ভুঁইয়া থেকে শুরু করে আপনার আরো অনেকেই ছিল, সবার মুখ বন্ধ হয়ে যায়, তারা কেউ কোনো কথা বলে নাই। তার মানে বাংলাদেশে আপনার বড় কোনো কিছু ঘটতে যাচ্ছে, এটা কিন্তু আমরা বর্তমান বুঝতে পারছি। কারণ সেনা প্রধান তিনি তার নিজ ভূমিকায় ফিরে আসছে এবং আপনার সেনা প্রধানের বা ৩ বাহিনীর প্রধান তারাও কিন্তু একত্রে, কেউ আপনার ডক্টর ইউনূসকে চায় না, তারা সবাই চায় দ্রুত নির্বাচন। আর উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকার চায় আরো দীর্ঘমেয়াদীভাবে থেকে সংস্কার করা। আসলে তারা যে কতটুকু সংস্কার করছে, এটা তো আমি আপনি বা আমরা সবাই তো খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারতেছি। তবে বড় কিছু যে হতে যাচ্ছে কিংবা হয়েছে এই বৈঠককে কেন্দ্র করে, এটা কিন্তু ভাই স্পষ্ট। কারণ ৫ই আগস্টের পর থেকে এই পর্যন্ত এই অন্তর্বর্তীকালে সরকারের যত কটা উপদেষ্টা আছে বা সমন্বয়ক আছে, তাদের কারো কপালে কিন্তু ভাঁজ পড়েনি। তাদের কপালে সেই বাস বা দুশ্চিন্তার যে ঘটনাটা, সেটা কিন্তু ভাই স্পষ্টভাবে বর্তমান দেখা যাচ্ছে। তার মানে কি বাংলাদেশে কি ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে? বর্তমান বিএনপি আপনার চাচ্ছে দ্রুত নির্বাচন, সেনা প্রধান তারাও চাচ্ছে দ্রুত নির্বাচন দিয়ে তারা বেরাকে ফিরে যাওয়ার জন্য, সেনাবাহিনী আর রাজপথে থাকবে না, তারা তাদের নিজ কাজে তারা ফিরে যেতে চায়। আসল ঘটনা কি? ডক্টর ইউনূস কি চাচ্ছে? তিনি কি চলে যাবেন বা ওই ধরনের কোনো টাইমলাইন বেঁধে দিছে? এই বৈঠক কিন্তু আরো একটা আপনার দুশ্চিন্তার কিন্তু কারণ হয়ে গেল। তবে এটা বাস্তব যে তাদের কপালে যেহেতু দুশ্চিন্তা, তার মানে যারা নাকি আমরা স্বাধীনতায় বিশ্বাস করি,
আমাদের কপালে হাসির একটা ভাঁজ কিন্তু পড়তে যাচ্ছে, মানে এতটুকু কিন্তু আপনার আইডিয়া করা যায়। জুলাইয়ের আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদের ঘুম আসে না। এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি। আপনারা ক্ষমতায় গেলে কিসের সংস্কার করবেন? এখন তারা পোস্ট দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। ডক্টর ইউনূস, আপনি মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না। আপনি যদি পদত্যাগ করতেই চান তাহলে বাংলাদেশের এই সমস্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিয়ে পদত্যাগ করতে হবে। সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি, এখানে আরেকটা বাকশাল কায়েম করে এটা আওয়ামী লীগের গণতন্ত্র তারা বানাই ফেললো। জুলাইকে কুক্ষিগত তারা করেছে। এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন আমাদের কলিজা ছিঁড়ে যায় এই কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন, জুলাইয়ের আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদের ঘুম আসে না। 10 মাস তো, আরে রাজনীতি তো আগামী 5 বছরের না, রাজনীতি তো 50 বছরের। কষ্ট করে বসে থাকলে আগামী বাংলাদেশ হয়তো আমাদের, জুলাই যোদ্ধাদের। এখন তারা যে দুর্নীতি করলো, তারা তো এই সরকার পড়ে যাওয়ার সাথে সাথে কেউ যাবে দুবাই, যারা ফ্ল্যাট কিনছে, হাউজিং এর প্রজেক্ট করছে, ওখানে ব্যবসা কিনছে, কেউ যাবে বিদেশ, যারা মাস্টারমাইন্ড হইছে। এই লক্ষ লক্ষ জুলাই জনতা কোথায় যাবে? আমাদেরকে যে তোমরা এই জাহান্নামের মধ্যে ফেলাই দেবা, এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। নাম্বার 2, আপনাদেরকে বলতে চাই, এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি। এই যে জুলাইয়ের বৃহত্তর ঐক্য, কত মানে মনে করে ফেসবুক একটা আছে, আগেও বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট সব ডক্টর ইউনূসের কাছে জমা থাকবে। মন চাইলেই পোস্ট দেয়, আধা ঘন্টা পর ডিলিট দেয়, এরপর 3 ঘন্টা পরে এসে দুঃখ প্রকাশ করে। ভাই, এটা কি বাচ্চা কাচ্চাদের ওই হান্ডি পাতিল খেলা যে ঠিক আছে খেলবো না, হারাই ফেরত দাও, একটু পরে এসে আবার ঠিক আছে খেলা শুরু করি? বাবা, তুমি যদি ইমোশনাল হও, তোমার যদি কবি সাহিত্যিক আর্টিস্টিক সেন্সটা বেশি থাকে, তুমি যদি অভিমানী বালক হও, তাহলে তুমি নাটক করবা, সিনেমা করবা, থিয়েটার করবা, আর্ট কালচার করবা। তোমার উপদেষ্টা হওয়ার মতো সিরিয়াস দায়িত্ব কে নিতে বলছে? আমরা যখন এটা সমালোচনা করলাম, তাদের ভাই বন্ধুরা আমাদেরকে কিয়ামত করে সমালোচনা করলো, তখন বললাম ভাই তিনি বিদেশ চলে যাবেন, যেই সব ছেলে মেয়েরা তোমরা দেশে আসো, তোমরা দেশে থাকবা, তোমাদেরকে মানুষ ভালোবাসে। ভাইয়ের রাজনীতি কইরা জনগণের বিরুদ্ধে যাইও না, জনগণের বিপক্ষে গিয়ে ভাইয়ের রাজনীতি করলা, এখন তোমার ভাই তো তওবা করছে, তোমরা তওবা করবা কার কাছে? এই জন্য ইনসাফের উপরে থাকেন, নিজের বিবেকের উপরে থাকেন, বিবেক কোনোদিন বর্গা দিয়েন না। এবং সর্বশেষ, এই যে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সারা বাংলাদেশের যে ফোর্স ছিল সেটাকে নাই করে দেওয়া হলো। এই যে আপনার আজকে এনসিপি, তারা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে আরো 6 মাস টিকেই রাখতো, এই বৈশার পক্ষে দাঁড়াই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারতাম, জুলাইয়ের ঘোষণাপত্র দিতে পারতাম, কারণ এখানে ছাত্র দল ছিল, শিবির ছিল, সবাই মিলে ছিল। তো নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করলা? কতক্ষণ শাহবাগের পক্ষে গেলা, বিপক্ষে গেলা, জামাত, হেফাজত, ইসলামপন্থীদের গাইড আইলা, আবার সরি বললা। দেখেন কি আফসোস, আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ট দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। জুলাই হেরে যাচ্ছে, সুতরাং এনসিপিকে এই দায় নিতে হবে। এনসিপি তো গন কেস, এনসিপি নিয়ে কথা বলে কোনো লাভ নেই। যদি আমাদেরকে বিএনপির বিরুদ্ধে দাঁড়াইতে হয়, জামাতের বিরুদ্ধে দাঁড়াইতে হয়, আমরা সমস্ত জুলাই জনতা নিয়ে আবার মাঠে নামবো। কিন্তু সাবধান, দিল্লিকে নতুন করে আমরা ফিরে আসতে দিব না। আপনাদেরকে জানাই আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা, এই সরকারকে মাত্র 3টে ম্যান্ডেট নিয়ে আগামী কয়েকদিন টিকে থাকতে হবে। ডক্টর ইউনূস, আপনি মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না, কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে শহীদের পরিবার, আপনি শহীদ পরিবারের সাথে বসেছেন। বিএনপি বলুক, সেনাবাহিনী বলুক, সেনাবাহিনী আপনাকে সহযোগিতা যদি না করে, সেই দিয়ে সেনাবাহিনীর থাকবে। সেনাবাহিনী, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা পাকিস্তানপন্থী সেনাবাহিনী হওয়ার চেষ্টা করেন। দেখেন, পাকিস্তান সেনাবাহিনী বেশি বেশি ইন্টারফেয়ার করার কারণে পাকিস্তান রাষ্ট্রটা দাঁড়ায় নাই, রাষ্ট্র হিসেবে ফাংশন করতে পারে না। আপনারা আল্লাহর ওয়াস্তে আপনার ইনস্টিটিউশন ডেভেলপ করেন, আপনার পৃথিবীর প্রফেশনাল শ্রেষ্ঠ আর্মি হন, কিন্তু আপনার রাজনৈতিক স্টেক নেওয়ার চেষ্টা করেন না। ডক্টর ইউনূস সাহেব, আপনার কোনো এখতিয়ারই নাই পদত্যাগ করার, কারণ আপনাকে বসিয়েছে 1500-র অধিক শহীদ পরিবার, আপনাকে বসিয়েছে অগণিত অন্ধ পঙ্গু জুলাই যোদ্ধারা। সুতরাং আপনাকে বসিয়েছে যারা, আপনাকে ছাড়তেও বলবে তারা, আর কেউ আপনাকে ছাড়ার এখতিয়ার নাই। বাংলাদেশে শুধু আপনাকে গার্ডিয়ান মেনে আমরা এই পর্যন্ত রাজপথে পড়ে আছি। আপনি বিদেশ চলে যাবেন, আমরা যাবো কোথায়? আপনি যদি পদত্যাগ করতেই চান, তাহলে বাংলাদেশের সমস্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিয়ে পদত্যাগ করতে হবে। তার আগে পদত্যাগ করে আপনি যমুনা থেকে বের হইতে পারবেন না, আমরা বলে দিলাম। যদি আমাদেরকে আবারও রাজপথে দাঁড়ান লাগে, আপনি গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশে। আপনি কি বলেন? আপনি পদত্যাগ করতে পারবেন না, আপনাকে পদত্যাগ করা লাগবে না, আপনার আমরা বিদায় দিয়ে দিব 3টে কাজ। এবং নির্বাচন সংস্কার, যেই মাধ্যমে সামনের নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, বাংলাদেশে আর কেউ কোনোদিন আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে না, আর কোনো ব্যক্তি কোনোদিন ফ্যাসিস্ট হাসিনা হয়ে উঠতে পারবে না। এই মৌলিক সংস্কার করবেন। নাম্বার 3, ইতিহাসের সেরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিবেন। বিএনপিকে আবার একটা কথা বলি, আপনারা যে বারবার বলেন নির্বাচন চান, আপনারা এসে সংস্কার করবেন, বলেন আপনাদের উপরে আমরা কিভাবে আস্থা রাখবো ভাই? আপনারা ক্ষমতায় না যেই অ্যাটিটিউডে, যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন, প্রসব করে মানুষ ভাষাই দিবেন। আপনারা ক্ষমতায় গেলে কিসের সংস্কার করবেন? নাম্বার 2, আপনি এখন যখন নির্বাচন চাইতেছেন, সেই নির্বাচনের মধ্যেও একটাবার সংস্কারের কথা বলতেছেন না, বিচারের কথা বলতেছেন না। এমনকি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো, তখন আপনারা আমাদের সাথে স্পষ্ট শাহবাগে আসতে পারেন নাই, দূর থেকে সমর্থন দিচ্ছেন। আপনি ক্ষমতায় গেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি পারবেন না, কারণ আপনি দিল্লির কাছে বর্গা হয়ে যাবেন। ক্ষমতায় থাকতে হলে আর্মির সাথে নেগোশিয়েট করতে হবে, দিল্লির কাছে নেগোশিয়েট করতে হবে। বরং আপনি ইউনূসের হাত শক্তিশালী করেন, জামাত ইসলামী ইউনূসের হাতকে শক্তিশালী করেন। বাংলাদেশের সকল মানুষ এই 3টে কাজের কারণে, বিচার, মৌলিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আপনারা ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করেন। সেক্ষেত্রে প্রস্তাবনা, এই যে কিছু অতি পাকনা উপদেষ্টা আছে, যাদের কারণে জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয়, দুর্নীতিগ্রস্ত, তাদেরকে প্রয়োজন আপনি স্যাক করেন। স্যাক করতে
সমস্যা হলে তাদেরকে দপ্তরবিহীন করে রাখেন, খাবে আর ঘুমাবে আর ফেসবুক টিপবে, আর কোনো কাজ নাই। তাদেরকে আপনি দপ্তরবিহীন করেন। যেই কয়জন উপদেষ্টা আছে প্রত্যেক উপদেষ্টার সামনে, প্রত্যেকটা মন্ত্রী পরিষদের সামনে ড্যাশবোর্ড লাগান, কোন উপদেষ্টার কি কি পারফরমেন্স। একজন লোকের কোনো নাম নাই, উনি তো সুপার পারফরমেন্স করতেছে আমাদের রেল উপদেষ্টা যিনি। এবারে বিদ্যুৎ নিয়ে, জ্বালানি নিয়ে আমাদের সকল ঋণ ফেরায় পরিশোধ হয়ে গেছে। তোমাদের আমরা দেখতে চাই প্রত্যেক উপদেষ্টার একটা করে ড্যাশবোর্ড থাকবে, কে বেশি ফেসবুক চালায়, কে বেশি কথা বলে, আর না কে বেশি কাজ করে, এটা জনগণ দেখতে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে শূন্য স্থান কখনো শূন্য থাকে না। সেখানে বসার জন্য অনেকেই অনেক আগে থেকেই রেডি থাকে। ডক্টর ইউনূস যখন পদত্যাগ করবে বলেছেন, তখন সারা বাংলাদেশে হাহাকার যারা ডক্টর ইউনূসের পক্ষের শক্তি। কিন্তু ডক্টর ইউনূস সরে যাওয়ার পর কে উপদেষ্টা চেয়ারে বসবে সেটা অনেক আগে থেকে রেডি হয়ে আছে। কেন রেডি হয়ে আছে বলছি, আপনাদেরকে ক্লিয়ারলি বললে বুঝবেন। এই যে ডক্টর ইউনূসের উপদেষ্টা মণ্ডলের মধ্যে যতজন উপদেষ্টা আছে, তাদের মধ্যে ডক্টর ইউনূস যদি সরে যায়, কাকে মনে হচ্ছে ওই উপদেষ্টা চেয়ারে বসার জন্য যোগ্য এবং উপদেষ্টা চেয়ার বসতে পারে? আমি জানি আপনারা এখনই চিন্তা করে ফেলেছেন 100% আসিফ নজরুল, এটা 100%। ডক্টর ইউনূস যদি পদত্যাগ করতো বাই চান্স কোনো কারণে, 100% ওই চেয়ারে আসিফ নজরুল বসে যেত। কেউ যদি বিরোধিতা করতো, তবুও এই এনসিপি এবং অন্যান্য জামাত শিবিরের বি টিম, এ টিম এবং জামাত শিবির সকলে আসিফ নজরুলকে সমর্থন জানাতো। কিন্তু বিএনপি পন্থীর কেউ ওই উপদেষ্টা চেয়ারে বসতে পারতো না। তাই তাদের আগে থেকে অপশন রেডি আছেই। আমরা যতই বলি ডক্টর ইউনূস যদি চলে যায় তাহলে কি হবে, হ্যাঁ, একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। যদি দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তখন সৃষ্টি হয়ে যায়, সে মুহূর্তে আরেকটা চান্স ক্রিয়েট হতে পারে, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে। সে বয়ও বিএনপির মধ্যে কাজ করেছে এবং এই সকল কথিত সমন্বয়কদের মনও কাজ করছে। সে কারণেই আজকে রাতে তারা জামাতকে সহ বিএনপিকে সহ বৈঠক ডেকেছে। কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনূস চলে গেলে কোনো অপশন নাই, সেটা আমরা আসলে কথার কারণে বলছি, বোকার স্বর্গে আছে সে কারণে বলছি। অপশন অনেক আগে থেকে ব্যাকআপ তৈরি করে রেখেছে। এটা অনেকেই ভালো করে ক্লিয়ারলি বুঝে যে ডক্টর ইউনূস যদি কোনো কারণে মারা যায় বা কোনো কারণে পদত্যাগ করে, তাহলে এর পরবর্তী প্রধান উপদেষ্টা হওয়ার দরে সবচেয়ে আগানো আসিফ নজরুল। কারণ পদত্যাগ করলেও যেটা হবে পরিস্থিতি, উনি যে হুট করে মারা যায়, কারণ তো বয়স হয়েছে, তাই অপশন তো আগে থেকে রেডি করতে হবে, সেটাও পদত্যাগের মতো। তখন কন্ট্রোল কিভাবে দিবে? কিন্তু রিস্ক থেকে যায় ডক্টর ইউনূস না থাকলে। কারণ আসিফ নজরুল আর ডক্টর ইউনূস কিন্তু এক মাপের লোক না বা এক মানুষ না, যতই অপশন থাকুক। সেই রিস্কের কারণেই এখন আবার চিন্তা করে ওভারঅল দেখলো যে বিএনপি জামাত আমরা একত্রিত থাকতে হবে, তা না হলে হয়তো সেনা শাসন আসবে, আর সেনা শাসন আসলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হবে। এটা আগে হোক বা পরে হোক, আওয়ামী লীগের তো প্রত্যাবর্তন হবে, হয়তো 1 বছর বা 2 বছর বা 1 দিন বা 2 দিন। এখন ভয়ের যে অবস্থা বিরাজ করছে সারা বাংলাদেশ, সেই ভয়ের কারণে এখন বারবার তারা ঐক্যবদ্ধ হচ্ছে। আবার ইলিয়াস হোসেন ফেসবুকে লিখতেছে যে ধান্দাবাজি বন্ধ করেন, ঐক্যবদ্ধ এখন যদি না হন পিঠের চামড়া থাকবে না। এই ইমোশনাল ব্ল্যাকমেল করে বিএনপিকে ভয় দেখিয়ে এভাবে করে আবার নির্বাচন পিছানোর পাইতারা চলছে। এটা চলতেই থাকবে। আর ব্যাকআপ যারা মনে করেন প্রধান উপদেষ্টার ব্যাকআপ নেই, ব্যাকআপ আগে থেকে রেডি আছে। আর যদি নতুন কোনো এখন উপদেষ্টা মন্ডলী গঠন হয়, ডক্টর ইউনূস না থাকতে চাই, সেখানে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হওয়ার সম্ভাবনা বেশি, বা বিএনপি থেকে কিছু উপদেষ্টা আসবে, জামাত থেকে আসবে, ছাত্র প্রতিনিধিও কিছু আসতে পারে যদি নতুন করে হয়। আর না হলে এভাবেই থাকবে, নির্বাচন পিছাবে। কারণ আর্মির সেনা প্রধান এবং বিএনপি চাচ্ছে নির্বাচনের দিকে ধাবিত হওয়ার জন্য, নির্বাচিত সরকার দেশ চালানোর জন্য। কিন্তু জামাত, এই সরকার, হেফাজতে হিজবুতি এরা চাচ্ছে না নির্বাচন হোক, কারণ নির্বাচনে তারা 10-20টা আসন পাবে না। এখন যে ক্ষমতার মধু পাচ্ছে সেই মধুটা তাদের থাকবে না, আর এনসিপি নামক দলটা ভেনিশ হয়ে যাবে। সে কারণে ছলে বলে কৌশলে আপাত করে হলো, সেফদি বগা ধরে হলো নির্বাচন পিছাতে হবে। আরবির সাথে কাউন্টার খেলতে হবে, আরবির সাথে কাউন্টার খেলতে হলে বিএনপিকে হালকা কিছু দিয়ে হলো পাশে রাখতে হবে। সেই কাজটা তারা করতে যাচ্ছে এবং সেই কাজটাই রাতের বেলা তারা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না। এরই মধ্যে আমাদের দেশে যেসব কর্মকাণ্ড হয়েছে এইগুলো নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বৈঠক করেছেন। সেই বৈঠকে একটা কঠিন সিদ্ধান্ত হয়েছে। দর্শক, আপনারা এই ভিডিওর প্রতিবেদনে জানতে পেরেছেন। যাই হোক দর্শক, এই সম্পর্কে বেশি কথা বাড়াতে চাই না। যদি এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন।